আমরা আজকে দশমিকের যোগ এবং বিয়োগ করব। দশমিকের যোগ বিয়োগ করতে গিয়ে আমাদেরকে যেই কাজটা ফার্স্ট করতে হবে, যে যেই সংখ্যাগুলোর মধ্যে আমাদের যোগ বিয়োগ করতে হবে, মনে করো দুইটা সংখ্যা থাকতে পারে, তিনটা সংখ্যা থাকতে পারে, তাদেরকে আগে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। যেমন নর্মাল যখন আমরা যোগ বিয়োগ করি, নর্মাল যে দশমিক গুলো অর্থাৎ সাধারণ দশমিক সংখ্যাগুলোকে, মনে করো তিনটা সংখ্যা আছে, এরকম একটা আছে 0.12 প্লাস 0.563 প্লাস 0.6, মনে করো এরকম তিনটা সংখ্যা আছে, বলছে এইগুলাকে যোগ বিয়োগ করো। দেখো এখানে কিন্তু কোনো পৌনঃপুরিক নাই, কোনো আবৃত নেই। নর্মাল দশমিক সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি তখন আমরা কি লিখি 0.12, তাই তো। তারপর এই দশমিকটা এইখানে রাখবো, রেখে এই পাশে যা থাকবে তাই থাকবে। এখানে যদি মনে করো 1 2 থাকতো কোনো সমস্যা নেই, মনে করো এখানে 1 2 ছিল, তাহলে কি দশমিকটা এখানে ঠিক রেখে এই পাশে তো 1, এখানে তো 2, তারপর হচ্ছে 563, আবার হচ্ছে কত 0.6, 0.6, অর্থাৎ দশমিক সংখ্যাগুলোকে আমরা এক লাইনে রেখি। তারপর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা মিলাবো শুধু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। কিভাবে? দেখো তো এখানে কয়টা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে, তাহলে এইটাতেও আমার তিনটা অঙ্ক থাকবে। বাকি তিনটা অঙ্ক কিভাবে পুরাবো? শূন্য দিয়ে। কারণ আমরা গত ক্লাসে দেখেছি যে দশমিকের পরে যদি আমি শূন্য নেই তাহলে এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় না। বুঝা যাচ্ছে? ঠিক তেমনি তাহলে এইখানেও আমরা কি করব, দুইটা শূন্য দিয়ে পূরণ করবো। অর্থাৎ দশমিকের পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমান করি। এটাকেও এক প্রকার সাদৃশ বলা হয়। ঠিক আছে, নর্মাল দশমিকের ক্ষেত্রে এটাও একটা সদৃশ, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো আমরা মিলাই নর্মাল দশমিকের ক্ষেত্রে। তাহলে দেখো এখানেও তিনটা আছে, এখানেও তিনটা অঙ্ক, এখানেও তিনটা অঙ্ক আছে। এবার আমরা যোগ বিয়োগ করব। মনে করো যোগ যদি করি আমরা তিনটা অঙ্কের, তাহলে 3 নামলো, 6 আর 2 8, 5 আর 6 11, আর 12 2, হাতে হলো 2 1, 2 আর 3 1। অর্থাৎ এই সদৃশ করার পর আমরা আর দশমিকের দিকে তাকাবো না। এই সময় আমরা কি করবো, সরাসরি নর্মাল যোগ বিয়োগের উপর মনে করবো এই দশমিকটা আমার নাই। আচ্ছা দশমিক যদি না থাকে আমি যদি যোগ করি তাহলে 3 এখানে নামবে, 6 আর 2 8, আর 5 আর 6 11, আর 12 2, হাতে থাকে 1, সেই হাতে মানটা এখানে 2 আর 3 আসবে, এখানে 1 আসবে। এইটা আমরা করে নিলাম, অর্থাৎ নর্মাল যোগ আমি করে নিলাম। আচ্ছা নর্মাল যোগ করার পর দেখো তো আমাদের দশমিকটা কয়টা বিন্দু, কয়টা অঙ্কের পরে ছিল? তিনটা, 1 2 3। তাহলে এইবার আমরা কয়টা দিব? তিনটা অঙ্কের পরে দিব, অর্থাৎ 13 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নর্মালের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ দশমিক সংখ্যার ক্ষেত্রে বা সসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, এই সংখ্যাগুলো পূরণ করি। এখন যদি আমাকে বিয়োগ করতে বলতো, সাপোজ আমাকে বললো 23.02 মাইনাস আমাকে বললো মনে করো 10.563, এই সংখ্যা থেকে এটা আমাকে বিয়োগ করতে বলছে। যদি বিয়োগ করতে বলে তখন আমি কি করব, যে দেখো তাহলে আমরা কি করব, আমরা নর্মাল নিয়মে যখন করি আমরা সংখ্যাগুলো মিলে, তাহলে আমাদের উপরে আছে কত 23.02 আর নিচে আছে কত 10.563। তাহলে দেখো আমরা এটা কি করব, দশমিকের পরের অঙ্কগুলো আমার সেম হতে হবে। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে? তিনটা অঙ্ক, বাট এখানে কয়টা আছে? দুইটা। তাহলে এই জন্য আমাকে এখানে আরেকটা অঙ্ক নিয়ে নিতে হবে। এইবার আমার মিলাম। তাহলে আচ্ছা ভাই আমরা যে 23.020 নিলাম, এই জিরো নেওয়ার কারণে এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা গত ক্লাসে এটা দেখেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার আমি বিয়োগ করব। তাহলে আমরা কি করলাম, দশমিকের আগে কি আছে সেটা আমার দেখার দরকার নেই, দশমিকের পরে আমার সংখ্যাগুলো কি, অঙ্কগুলো কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ এখানে তিনটা অঙ্ক থাকলে এখানেও তিনটা অঙ্ক থাকবে। বুঝা গেছে কি? আচ্ছা তাহলে এইবার আমি বিয়োগ করবো। তাহলে দেখো তো এখানে 3 আছে, এখানে 0, তাহলে আমরা বিয়োগের নিয়মে কি, এই ক্ষেত্রে আমরা কি করব, এই দশমিকটাকে চিন্তা করবো না, নর্মাল নিয়মে বিয়োগ করে যাব। আচ্ছা উপরে তাহলে 10 আর নিচে হচ্ছে কত 3, তাহলে এখানে কত থাকবে 7। হাতের থাকে 1, তাহলে 6 আর 1 7, 7 থেকে কত হলো 12 5, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলো 10 4, হাতের 1 থাকে না, হাতের কোথায় আসবে, এই জায়গায় আসবে। 1 আছে কত হলো 3 2। তাহলে এখন দেখো আমার এই সংখ্যাটা আসলো, তাহলে আমার কয়টার পরে দশমিক ছিল? তিনটার, জাস্ট তিনটার পরে দশমিক ছিল। বুঝা গেছে কি? তাহলে আমরা কি করলাম, দশমিকটা দরকার নেই, এখন আমি নর্মাল নিয়মে আমাকে যদি এই দুটো সংখ্যা বিয়োগ করতে বলে তখন আমি কি করব, 3 আছে কত হলো 10 7, হাতের 1, 6 আর 1 7, 7 আছে কত হলো 12, আমরা জানি 5, তাই তো। হাতের থাকে 1, আবার 5 আর 1 6, 6 আছে কত হলো 10 4, আবার হাতের 1 থাকে, হাতের 1 এখানে, তাহলে 1 আছে কত হলো 3 2, আবার এখনো হাতে নেই, 1 আছে কত 12 পয়েন্ট। তাহলে তিনটা সংখ্যার পরে আমি দশমিক ছিল, এই জন্য তিনটা দিয়েছি।
তাহলে নর্মাল যখন আমরা অর্থাৎ সাধারণ যখন দশমিক সংখ্যাগুলো থাকবে তখন আমরা কি দশমিকের সামনের অঙ্কগুলো মেলানোর জন্য শূন্য ইউজ করে আমরা এটাকে এক প্রকার সদৃশ করি, মানে এইটাও দেখতে যেমন এইটাও দেখতে, এইটার অঙ্ক যতটুকু এইটার অঙ্ক ততটুকু। আর যখন আমার অসীম আবৃত গুলো থাকবে অর্থাৎ পৌনঃপুনিক থাকবে তখন আমরা কি করি, এটাকে সদৃশ করি। সদৃশ করার নিয়মটা কি আমাদের, আমরা তখন দেখেছিলাম গত ক্লাসে যে সদৃশ করার নিয়মটা হচ্ছে আমাকে কি দশমিকের পরে আমার অনাবৃত অঙ্ক এবং আবৃত সংখ্যাগুলো কি করতে হবে, সেম বানাতে হবে। যেমন ধরো যে কোনো একটা ম্যাথ, এই ম্যাথটা ধরি, এই এই অঙ্কটার এই সংখ্যাটার কি আছে, দশমিকের পর অনাবৃত অঙ্ক কয়টা, দুইটা, বাট আবৃত কয়টা, একটা। আবার এটার ক্ষেত্রে দেখো আবৃত দুইটা, কোনো অনাবৃত নেই। এটার ক্ষেত্রে আবৃত তিনটা, কোনো অনাবৃত নেই। তাহলে অর্থাৎ এরা আমার সদৃশ নেই। সদৃশ থাকতে হলে কি হবে, দশমিকের পরে জয়টা অনাবৃত থাকবে তো এটা আবৃত থাকবে সবগুলো সংখ্যা। অর্থাৎ এর যেহেতু দুইটা অনাবৃত, এরও দুইটা অনাবৃত থাকতে হবে, এরও দুইটা অনাবৃত থাকতে হবে, এর দুইটা আবৃত, এর তিনটা আবৃত, এরকম হবে না, অর্থাৎ সবার সেম হবে। অর্থাৎ যতগুলো সংখ্যা আমাকে যোগ বা বিয়োগ করতে বলবে সবার অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা কি হতে হবে, সেম হতে হবে। এই যে জিনিসটা আমি বানাবো, বানানোর পরে আমাকে যোগ বা বিয়োগ করতে হবে। মনে করো 5 নম্বর ম্যাথটা আমরা করব। 5 নম্বর কি, অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা, অর্থাৎ এই তিনটা সংখ্যার মধ্যে আমার অনাবৃত অঙ্ক কয়টা হবে সেটা আমি বের করব। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা কি হবে, আমরা বলছিলাম এই জায়গায় আমরা লিখছিলাম কি, যে সংখ্যাগুলোর মধ্যে অর্থাৎ যতটা সংখ্যা থাকবে সংখ্যাগুলোর মধ্যে অনাবৃত অঙ্কর সর্বোচ্চ মানটা নিতে হবে। অনাবৃত অঙ্কের সর্বোচ্চ মান কয়টা, এখানে কয়টা আছে, দুটা, এখানে নাই এখানে নেই, তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক আছে কয়টা, দুইটা। তাহলে অনাবৃত অঙ্ক নিব আমরা কয়টা, দুইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক কয়টা হবে ভাই, সংখ্যাগুলোর মধ্যে আবৃত অঙ্কগুলোর লসাগু নিব আমি। আচ্ছা আমাকে বলো তো এইখানে আবৃত অঙ্ক আছে কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, তিনটা। তাহলে একটা, প্রথমটাতে আছে একটা, পরেরটাতে আছে দুইটা, তারপরেরটা আছে তিনটা। এই আবৃত অঙ্কগুলোর লসাগুটা এখানে নিতে হবে, আমরা গত ক্লাসে দেখেছি তাই না। আচ্ছা বলো এই তিনটার লসাগু কত হবে, তাহলে 6, এই যে 6 আসলো, বুঝা গেছে। তাহলে অনাবৃত অঙ্ক হবে, আমরা যখন এটাকে সদৃশ করতে যাব তখন অনাবৃত অঙ্ক হবে দুইটা, মানে সবার দুটো দুটো করে অনাবৃত অঙ্ক লিখবো, আর আবৃত অঙ্ক লিখবো সবার 6টা করে। এইখানে কিন্তু শূন্য নাই। তাহলে নর্মাল সাধারণ দশমিকের ক্ষেত্রে আমার শূন্য নিয়ে আমরা কি করব, সদৃশ করব দশমিকের উপরে। আর যখন আমার পৌনঃপুনিক আসবে তখন কিন্তু আমি শূন্য দিয়ে সদৃশ করতে পারবো না, আমার অ্যান্সার ভুলে যাবে, কারণ এখানে আমার শূন্য আসার কোনো চান্স নেই, কারণ আমার এখানে কি আছে, পৌনঃপুনিক মানে কি, এখানে এই সংখ্যাটাই আমার বারবার আসবে। এই সংখ্যাটা যদি আমি বারবার লিখি আমার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইবার আমরা কি করব, এই তিনটাকে আগে সদৃশ করব তারপর যোগ করব। আচ্ছা যদি আমি সদৃশ করি তাহলে কি করতে হবে, মনে করো আমার ছিল 0.006, তাহলে এটাকে আমি কি করব, সদৃশ করব আগে পৌনঃপুনিক। এই সদৃশ করতে গেলে আমার অনাবৃত অঙ্ক থাকবে কয়টা, দশমিকের উপরে দুইটা, তাহলে 0.00 আমার দুটা আছে। আবৃত অঙ্ক থাকবে কয়টা, আমার 6টা থাকবে। তাহলে এখানে 6 যেহেতু আবৃত হচ্ছে তাহলে 6কে আমরা কি লিখবো, 6 বার লিখবো, 3 4 5 6, এই আবৃত। তাহলে আমার কন্ডিশন কি হলো, অনাবৃত অঙ্ক দুইটা আর আবৃত অঙ্ক 6টা। পরেরটা দেখি 0.92, এই দুইটার উপর পৌনঃপুনিক। আমার কন্ডিশন কি, আমার অনাবৃত অঙ্ক থাকবে দুইটা, তাহলে অনাবৃত অঙ্ক 0.92, অনাবৃত অঙ্ক দুইটা দিলাম। এবার আবৃত অঙ্ক থাকবে কয়টা, 6টা, তাহলে 92, এরপরে আবার আসবে কি 92, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার কি হচ্ছে, আবৃত হয়েছে। তারপর আছে আমার কত, 0.132, এই তিনটা পৌনঃপুনিক। তাহলে আমার কন্ডিশন ছিল কি, 0-র পরে দুইটা থাকবে অনাবৃত, তাহলে 13, আমার দুইটা অনাবৃত, তারপর 2, এখান থেকে আমার পৌনঃপুনিক শুরু হলো। তাহলে থাকে আমার কয়টা হবে, 6টা, 1 3 2 1 3, এই 6টা আছে। তাহলে এইবার আমাকে বলো এই অঙ্কগুলোর মধ্যে এবার আমার সদৃশ হয়েছে, দেখো তো এখানে অনাবৃত অঙ্ক দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানে আবৃত 6টা, এখানে আবৃত 6টা, এখানে আবৃত 6টা। এদের মানের কোনো পরিবর্তন হয় না, কেন দেখো তো আমাদের 6-এর উপর পৌনঃপুনিক মানে কি, আমরা ইচ্ছা মতো 6 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এইবার আমাকে যখন এইগুলা যোগ করতে হবে, দেখো আমি এইভাবে সাদৃশ করে নেব। এবার আমি যোগ করবো, তো যোগ করার আগে আমাকে কি করতে হবে, যে আমরা জানি না এরপরও কিন্তু অসংখ্য 6 আছে, এরপর অসংখ্য 92 আছে, এরপর অসংখ্য 13 আছে।
তাহলে এরপরে আমরা কি করব, দুইটা সংখ্যা পর্যন্ত নেব, কারণ যদি এর পরের সংখ্যাগুলো যোগ করে হাতে রাখা মান আসে তাহলে সেটাতে এর সাথে যোগ হওয়ার কথা। বুঝা যাচ্ছে কি, দুইটা সংখ্যা নিলেই আমাদের হয়ে যায়, অর্থাৎ এরপরে আমরা দুইটা বাড়তি সংখ্যা নিব। আমার যেহেতু 6 রিপিটেশন হচ্ছে তাহলে এখানে 6 6 লিখব, 6 সংখ্যাটা রিপিটেশন হচ্ছে। তারপর এখানে কি হচ্ছে 9 2, তাহলে 2 এর পরে আবার আসবে কি 9, তারপর 2। এখানে দেখো এখানে আমার রিপিটেশন করতে হচ্ছে 1 3 2, তাহলে 1 3 এরপর আগে আসবে 2, তারপর কি আসবে বলো 1। এই জায়গাটা ভুল হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে দিয়ে আবার আমরা কি করি 1 3 2 থেকে শুরু করি, আসলে না, বারবার রিপিটেশন মানে কি এরপরে যেটা আসবে সেই সংখ্যাটা আগে লিখতে হবে। বুঝা যাচ্ছে না, যেমন তোমার কি আসতেছে 1 3 2 রিপিটেশন হচ্ছে 1 3 2 1 3, এরপর এখানে আসবে কি 2, তারপর আবার আসবে 1 3 2। অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোই ধারাবাহিকভাবে লিখতেছি, আমরা এই পর্যন্ত যোগ করব, ঠিক আছে, কিন্তু আমরা দেখবো এই দিক থেকে কোনো হাতে রাখা মান আসে কি না। এইবার আমরা এই তিনটা কি করি, যোগ করে দিই, তাই তো। আচ্ছা, যদি যোগ করি আমি, দেখো তো এখানে কত আছে, 6 দিয়ে 8 আর একে 9। আবার এখানে দেখো 9 আর 6 কত হবে 15, 15 আর 2 আছে 17, 17 7। এই হাতের থাকে কত 1। এই যে হাতে রাখা মানটা পাইলাম, এই মানটা যদি এখানে যোগ না করতাম তাহলে কি অ্যান্সার আমার ভুল হতো। এই জন্য আমরা কি করবো, এই হাতে রাখা মানটা এখানে এনে যোগ করে দেবো, ঠিক আছে। যদি যোগ করে দেয় তাহলে দেখো 6 আর 2 8, 8 আর 3 হচ্ছে 11, আর একে হচ্ছে 12 2, হাতে থাকে 1। 9 আর একে 10, 10 আর 6 16, আর একে 17 7, ঠিক আছে। হাতে হলো 1, 6 আর 4 10, আর একে 11 1, হাতে থাকে 1, 9 আর একে 10, 10 16, 16 আর 3 হচ্ছে 19 9। আবার হাতে থাকে 1, 6 দিয়ে 8 9, হাতে রেখে 10 0, হাতে হলে 1, 9 রেখে 10, 10 16 দিয়ে 18, 18 8, হাতে থাকে 1, 3 আর একে 4, 4 দিয়ে 6, আর কোনো হাতে থাকে না এখানে। আবার দেখো 9 আর একে 10 এর 0, 0 করলে হাতে থাকবে 1, এ হাতে একটা এখানে চলে আসে। অর্থাৎ আমি কিন্তু দশমিক চিন্তা করিনি, আমি নর্মাল নিয়মেই যোগ করেছি। এইবার আমি দশমিক দেব। দশমিক কয়টার পরে ছিল আমার, 6 আর দিয়ে 8টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টার পরে ছিল, অর্থাৎ এই সাইডে, ঠিক আছে। এই হচ্ছে আমার আবৃত দশমিক ভগ্নাংশগুলোতে যোগ করতে হবে। এবার একটা বিয়োগ দেখি, একবারে সেম নিয়ম। তাহলে আমরা এই যতগুলো সংখ্যা আছে সবগুলোকে সদৃশ করতে পারবো, আমরা গত ক্লাসে দেখেছি। সদৃশ করার পর যোগ করবো। যোগ করার নিয়ম কি, আমি বাড়তি দুটো সংখ্যা লিখবো, কারণ হচ্ছে কি আমরা এখানে আমার ডান সাইডে আমার অসংখ্য 6 আছে, আবৃত মানে কি বারবার আসতেছে, ঠিক তেমনি 9 2 আবৃত আসতেছে, এটা আবৃত। তাহলে এখান থেকে কোনো হাতে রাখা মান আসে কিনা সেটা চেক করার জন্য আমরা কি বাড়তি দুটো সংখ্যা কি করব, যোগ করবো। তাহলে আমার অ্যান্সার কিন্তু এইটুকুই, অ্যান্সারে আবার এটা আনবো না। তাহলে অতএব আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 1.06809172। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, বাড়তি এইটা আমি আনি নাই, তাহলে এইটুকু আমার করার কাজ কি, যে হাতে রাখা মানটা আছে কিনা। এবার একটা আমরা বিয়োগ দেখি, ঠিক আছে। এবার একটা বিয়োগ দেখবো, যে কোনো একটা বিয়োগ দেখি। মনে করো আচ্ছা, মনে করো আমরা এটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা যদি দেখি তাহলে এখানে হচ্ছে 19.345 আর 13 পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা দেখো, এইটাকে আমার প্রথমে কি করতে হবে, দেখো তো এখানে আমার অনাবৃত অঙ্ক আছে দুইটা, এখানে আছে একটা, এখানে আবৃত অঙ্ক আছে একটা, এখানে আছে কয়টা, তিনটা। তাহলে দেখো এইটাকে আমার যেটা করতে হবে, অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা নেব, তাহলে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, তাহলে সর্বোচ্চ এখানে দুইটা আছে, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। আবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে, যে আবৃত অঙ্কগুলোর লসাগু। তাহলে আবৃত অঙ্ক এখানে আছে একটা, এখানে আছে তিনটা। আচ্ছা বলে 1 আর 3 এর লসাগু কত হবে, 3ই হবে। বুঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা আগে সাদৃশ করে নেব। তাহলে সদৃশ যদি করতে যাই তাহলে আমার ছিল 19.345 এর উপরে 15। তাহলে আমার কথা ছিল কি, আমার অনাবৃত অঙ্ক থাকবে দুইটা, আবৃত অঙ্ক সংখ্যা থাকবে তিনটা। আচ্ছা, 19.34 অনাবৃত অঙ্ক দুইটা হয়েছে, আবৃত অঙ্ক থাকবে কয়টা, তিনটা। যেহেতু 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে বারবার শুধু 5-এ লিখতে হবে। 3 4 আর আসবে, 3 4 কি আমার পুনরাবৃত্ত হচ্ছে না, হচ্ছে কি 5, এই জন্য 5 আমরা লিখছি 3 বার। কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, বোঝা যাচ্ছে, ওকে। তাহলে কি 5 কে আমরা পুনরাবৃত্ত করে লিখবো। তাহলে দেখো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমার দুইটা হয়েছে,
আর আবৃত সংখ্যা হয়েছে কয়টা? 3টা। নাম্বার 2। তারপর পরেরটা আছে আমার কত? 13.2349। তাহলে এইবার আমার আবৃত হচ্ছে কি 349। তাহলে আমরা লিখবো কি, এখানে 13 থাকলো পয়েন্ট, অর্থাৎ দশমিকের আগে আমার কি আছে আমি কখনো চিন্তাই করবো না, দশমিকের পরে মিলিয়ে দেবো। আচ্ছা, দশমিকের পরে আমার কি অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে 2টা, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা 2 3, 2টা দিলাম। আবৃত অঙ্ক সংখ্যা থাকবে কয়টা? 3টা, তাহলে 2 2 3 4 9। ঠিক আছে, 4 9। আবার 4 9 এর পরে কি আসবে? 3। এই দেখো, তাহলে দেখো আমার 349 আমার কি হচ্ছিল? আবৃত হচ্ছিল। তাহলে 3টাকে আমরা কি রাখলাম? অনাবৃত আকারে রেখে বাকিটাকে আবৃত করে দিলাম। তাহলে এখন দেখো আমার অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা? 2টা, আর আবৃত অঙ্ক সংখ্যা 3টা। মিলছে না? অর্থাৎ আমি যে মিলাবো অনাবৃত এবং আবৃত গুলো যে মিলাবো, সেগুলো আবৃত অঙ্ক দ্বারাই মিলাবো। কারণ আমরা জানি আবৃত অঙ্কগুলো আমরা কি বারবার আনলেও আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক তেমনি বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব? এখানে 2টা মান বেশি রাখবো। তাহলে দেখো তো, এখানে 5 5 রিপিটেশন হচ্ছে, তাহলে মানে এখানে কত? 5, এখানেও 5। এখানে কি রিপিটেশন হচ্ছে? 349। তাহলে দেখো 349 একবার লিখছে, তারপর 3 আসছে, তারপর আবার কি আসবে? 4 আসবে, তারপর 9 আসবে। আবার এইখানে নতুন করে লেখা যাবে না 349, অর্থাৎ এই 3 এর পরে কি আসবে? 4 আসবে, তারপর আবার কি আসবে? 9 আসবে। ঠিক আছে না? 23 349 আবার 349। এবার আমি বিয়োগ করি। আচ্ছা, বিয়োগ করার ক্ষেত্রে আমরা দেখি উপরে যদি বড় সংখ্যা থাকে সেটাকে কি 10 যোগ করে নিই, তাই তো? তাহলে উপরে আছে 15 আর নিচে আছে 9। তাহলে 9 আছে করলে 15 6, তাই তো? হাতের থাকে 1, 1 কোথায় আসবে? 4 এর এখানে, 4 আর 1 5, 5 আর 5 মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এখন আবার দেখো এখান থেকে কত আছে? 3 আছে কত হলো? 5 2, 9 আছে কত হলো? 5 6। হাতে থাকবে এবার 1, 4 আর 1 5, 5 5 0। আবার 3 আছে কত হলো? 4 1, 2 আছে কত হলো? 3 1, 3 আছে কত হলো? 9 6 1 1 0। তাহলে আমার দশমিকের পর কয়টা আছে? 5টার পরে 3 দিয়ে 5টার পর দশমিক। তো আমার অ্যান্সার হচ্ছে এইটুকু। এবার দেখো হাতে রেখা আমার আসেনি, মানে আমার এখানে যোগ যোগ আমি কিছু করি না, অতএব আমার অ্যান্সার হচ্ছে কত? 6.11062। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই সবগুলাই পারা যাবে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি? প্রথমে এই যে দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যাগুলো আছে, এগুলাকে কি সদৃশ দশমিক ভগ্নাংশে, সদৃশ দশমিক সংখ্যায় পরিণত করা। তারপর আমরা কি করবো? যোগ বিয়োগ করবো। তাহলে যোগ বিয়োগ করার জন্য আমাকে কি করতে হবে? বাড়তি 2টা করে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। মানে তুমি যে আবার প্রথম থেকে লিখবে তা না, সিকোয়েন্সিয়ালি লিখে তারপর যোগ বিয়োগ করা লাগে। এইভাবে আশা করি সবগুলোর যোগ বিয়োগ করা যাবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।